প্রায়শই আমরা দেখে থাকি যে রাস্তায় কারোর সঙ্গে কিছু ঘটে থাকলে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না, কিন্তু যখন একজন লোক দেখলেন যে আরেকজন লোক একটা ভদ্র ঘরের মেয়েকে জোর জবরদস্তি গাড়িতে বসাচ্ছে আর তার চোখের সামনেই মেয়েটাকে কিডন্যাপ করে নিচ্ছে, তখন যে লোকটা সব দেখছিল সেও নিজের গাড়িতে বসে ওই লোকটার পিছু নিল, ছাড়েনি ওকে। ট্রাফিকের মধ্যে ওর পিছনে পড়ে থাকে আর একটা জায়গায় পৌঁছে ও ওকে ধরেই ফেলে, কিন্তু কিন্তু কিডন্যাপার ওকে গুলি মেরে দেয় আর ও বেচারা পড়ে যায়। এরপর কি ঘটে দেখুন। চিন্তা করবেন ওই লোকটা মরেনি, কিন্তু যখন ওর জ্ঞান ফেরে তখন ও কি দেখে আর আমরা কি দেখলাম জিজ্ঞেস করবেন না। কি দেখলাম আর কি পেলাম। ও গড, নট অ্যাগেন। প্রত্যেকবার গাড়ি চেঞ্জ করি কিন্তু প্রত্যেকবার একই অবস্থা। চালা বাচ্চু চালা, কত চালাবি আমি আজকে দেখে নেব। তোর পিছু ছাড়বো না আজকে। এবার তো আমি তোর নম্বরও নোট করে নিয়েছি। এই মেয়েটা এখনো লোকটাকে চত্থাপ্পর দেয়নি। লোকটা যদি মেয়েটা লাভার হয় তখন কি করব? কি করব বুঝতেই পারছি না। এতে যদি বিপরীত হয়ে যায়। চালা বাবা চালা, কত পারিস চালা, তোকে আমি ছাড়ছি না। গাড়িতে তো কেউ নেই। মনে হচ্ছে লোকটা মেয়েটাকে ভেতরে নিয়ে গেছে। ফোন, আরে বাহ, নেটওয়ার্ক পেয়ে গেলাম। পুলিশকে ফোন করি। হ্যালো হ্যালো, সিআইডি ব্যুরো, আমি রোহন কথা বলছি। আমি একটা কমপ্লেন করতে চাই। একটা লোক কাবেরী রোড থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, মেয়েটা সাহায্যের জন্য চিৎকার করছিল। হ্যাঁ, আমি তার পিছু নিই আর এখানে চলে আসি। আপনি তাড়াতাড়ি একটা টিম পাঠিয়ে দিন। কি? ঠিক আছে, আমি ভেতরে ঢুকছি না, আমি এখানেই ওয়েট করব, কিন্তু আপনি খুব তাড়াতাড়ি লোকজন পাঠান। ওকে। এই পুলিশের লোকজনও না অদ্ভুত, আমাকে এখানে ওয়েট করতে বললো, আর ভেতরে যদি গন্ডগোল হয়। গন্ডগোল? মেয়েটা তো চিৎকারও করছে না, তখন তো সাহায্যের জন্য খুব চিৎকার করছিল। এই রে, এবার আমি কি করব? কত টাইম হলো? পুলিশ আসবে মালাড থেকে, আর এখানে পৌঁছতে অনেক টাইম লেগে যাবে। কে জানে কত সময় নেবে আস্তে আস্তে। আমি তো এখানে চুপ করে দাঁড়িয়ে বাদাম ভাজতে পারি না। ভাইটু, নিজেকেই কিছু করতে হবে। একটু রিস্ক তো নিতেই হবে। ভগবান বাঁচিও আমায়। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। কতবার বুঝিয়েছি তোকে, হ্যাঁ, কিন্তু তোর কানে কথা প্লিজ ঢোকে না। ডোন্ট কিল মি। তোকে ছেড়ে দেবো, আজকে তোকে আর ছাড়বো না। না, আমি কাউকে কিচ্ছু বলবো না, আই প্রমিস। জাস্ট লিভ মি। আমি তোর এমন অবস্থা করে দেবো যাতে তুই কাউকে কিছু বলতে না পারিস। সব কটা গুলি তোর বুকের মধ্যে ঢুকিয়ে দেবো আর তোর বাবা মাকেও খুন করে ফেলবো। না প্লিজ, আমার মা বাবাকে কিচ্ছু করো না।
আমি কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না কাউকে। ট্রাস্ট মি, শুধু আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি Oh my কাউকে God! কিচ্ছু বলবো এই লোকটা তো না। মেয়েটাকে মেরে ফেলবে। কিচ্ছু বলবো না। যদি এখন আমি কিছু না করতে পারি তাহলে ট্রাস্ট ও কোনোভাবেই প্রাণে বাঁচবে না। আমাকে ছেড়ে আমি আর দাও, অতক্ষণ ওয়েট করতে পারবো না। please। আমাকে ছেড়ে দাও প্লিজ, এই, ট্রাস্ট মি। গুলি চালাবে না। উঠুন উঠুন। এই কে তুই? আর এখানে তুই কি করছিস? আমি যাই হই না কেন, তোমার তাতে কি? দেখুন আপনি কিচ্ছু জানেন আপনি না, চুপ প্লিজ করুন, চলে আপনি যান। চুপ করুন। ছেড়ে দে এই মেয়েটাকে, না হলে আমি গুলি করে দেবো। না প্লিজ, প্লিজ গুলি চালিও না। ইউ ডোন্ট ইভেন নো হু ইজ, ডোন্ট। আই সে লিভ হার অ্যালোন। দেখুন আপনি এখান থেকে যান, আপনি কিচ্ছু জানেন না, প্লিজ গো গো। আমি 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 তোকে শেষবারের মতন বলছি, মেয়েটাকে ছেড়ে দে, না হলে গুলি করে বাজে দেবো। কথা বন্ধ করো। তুমি গুলি I করতে shoot, পারো না, I say। পারো না, গুলি চালিও পারো না। না বলে দিচ্ছি। আমি তোকে প্লিজ গুলি ডোন্ট ডু দিস। দুটো গাড়ি। রোহন ফোনে আমাকে বলেছিল। এই গাড়িটাও ফাঁকা, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, না কোনো শব্দ আসছে। কিন্তু স্যার গাড়ি কেউ এইভাবে ছেড়ে কোথাও যাবে তো না, নিশ্চয়ই এখানে কোথাও আছে। দেখা যাক স্যার। হ্যাঁ, সাবধানে কিন্তু আমাদের যেতে হবে। চলো। স্যার, বেঁচে আছে। মনে হচ্ছে গুলি লেগেছে। হ্যাঁ, গুলি লেগেছে স্যার। মনে হচ্ছে গুলিটা ছুঁয়ে বেরিয়ে গেছে। রোহন, সাবধানে। আসতে। সাবধানে। আমরা সিআইডি থেকে এসেছি। তুমি ফোন করেছিলে আমাদের? ওই মেয়েটা কোথায়? ওই মেয়েটা কোথায়? মেয়ে? হ্যাঁ। এখানে তো কোনো মেয়ে নেই। দেখো, তুমি চিন্তা করো না, আমরা এসে গেছি, আমরা দেখে নেবো। না 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 স্যার, ওই মেয়েটাকে ওই লোকটা একদম প্রাণে মেরে দেখো। প্রাণে মেরে দিতে চাইছে দেখো, স্যার। প্রথমে তোমাকে আমাদের হসপিটালে নিয়ে যেতে হবে। না স্যার, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি ওই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। ওই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করুন। ওই লোকটা ওকে একেবারে প্রাণে মেরে দিতে চেয়েছিল। এখানে আমি লোকটার পিছু নিই। লোকটা একটা গাড়িতে করে মেয়েটাকে এখানে নিয়ে আসে। গাড়িতে? কোন রঙের গাড়ি ছিল? ব্ল্যাক কালারের বড় একটা গাড়ি। ব্ল্যাক কালারের? সে তো নিচে দেখলাম। চলো চলো গিয়ে দেখি। সাবধানে। আই এম অল রাইট স্যার। আসুন স্যার, আমি আপনাকে দেখাচ্ছি। এই গাড়িটাই কি? স্যার এটা ওই লোকটার গাড়ি যে আমাকে তখন গুলি করেছিল। এই গাড়িটাই স্যার। অভিজিৎ, গাড়িটা চেক করো তো। আরে, গাড়িটা খোলা ছেড়ে কি করে গেল? স্যার, লোকটা খুব তাড়ার মধ্যে ছিল, খুব তাড়াতাড়ি গুলি করেছে আর তাড়াতাড়ি এখান থেকে পালিয়েছে। না, আমার মনে হয় না এটা হয়েছে। কোনো ক্রিমিনাল এত বড় ভুল করবে না। আর দৌড়ে পালিয়ে যাবে কোথায়? অভিজিৎ, আগে ওই মেয়েটার কথা ভাবো। যদিও খুন হয় তাহলে ওর লাশ আশেপাশে কোথাও থাকতে পারে। দেখুন স্যার, আমি যতটুকু জানতাম ততটুকু সত্যি করে বলে দিলাম। আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর কি হয়েছিল আমি কিচ্ছু জানি না। আমি সত্যি কথা বলছি। দেখো রোহন, আমরা জানি যে তুমি সত্যি বলছো, কিন্তু এখানে কোনো প্রমাণ নেই। স্যার, প্রথমে আমরা এটা খুঁজে দেখি যে এই গাড়িটা কার। খোঁজ নাও অভিজিৎ। স্যার, হ্যালো, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি সিআইডি থেকে। একটা গাড়ির ডিটেল জানতে চাই আমরা, আর্জেন্টলি। নাম্বার হচ্ছে MQ0708। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অভিজিৎ, ওই মেয়েটার ব্যাপারে জানতে হলে আমাদের হাতে একটাই প্রমাণ আছে, এই গাড়ি। এই গাড়িটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে চলো। গাড়িটার প্রত্যেকটা জিনিসকে ভালো করে চেক করতে হবে। যতগুলো ফিঙ্গারপ্রিন্টস পাবে এই গাড়িতে সব নিয়ে নাও, ছোট বড় সব কিছু। না জানি কে কে বসেছে এই গাড়িতে।
এই কেসটা আমার নতুন বছরটাই নষ্ট করে দিল। কি হয়েছে স্যার? বৌদির সঙ্গে কি কোথাও যাওয়ার ছিল আপনার? আরে সব ভাবনা মাটি হয়ে গেল তার উপর। আর ছাড় তো ভাই, কিছু হয়েছে স্যার? তুই ধুনো দিস না। না স্যার, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। কারোর সঙ্গে নিজের মনের কথা শেয়ার করলে স্যার মন হালকা হয়ে যায়। ইয়েস স্যার। তাহলে শোন, যে এই সময় আমি বাড়িতে ঢুকলাম তখন নতুন বছর পরে 4 ঘন্টা কেটে গেছে। ও গরম গরম গাজরের হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে। স্যার, ওটা তো আপনি গরম করেও নিতে পারতেন আবার। আরে থাকলে তো গরম করবো, রেগে মেগে বউ ফেলে দিয়েছে বাইরে। অভিজিৎ, খুনি বন্দুক চালানোর পরে তার বন্দুকটা পর্যন্ত ফেলে দেয় পুলিশের ভয়ে, আর এখানে তো পুরো গাড়িটাই ছেড়ে চলে গেছে। আর রোহন এখন কেমন আছে? স্যার ডক্টর বললেন যে ওর কপাল খুব ভালো, গুলিটা এখান থেকে ছুঁয়ে বেরিয়ে গেছে। আর 1 ইঞ্চি এদিক ওদিক হলেই। গাড়িটা ভালো করে দেখো। হ্যাঁ, মেকআপ বক্স। স্যার, হ্যাঁ, স্যার এই গাড়িটার ভিতরে একটা মেকআপ বক্স পেলাম, বেশ দামি মনে হচ্ছে। ও তার মানে হচ্ছে এই রোহন ঠিকই বলেছিল যে গাড়ির ভেতরে কোনো মহিলা নিশ্চয়ই ছিল। বিবেক, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। কিছু পাওয়া গেল? হ্যাঁ, স্যার ওই গাজরের হালুয়া স্যার। গাজরের হালুয়া? চুপ। কি হয়েছে ফেডরিক্স? স্যার আসলে ওই ওয়াইফ স্যার। কিছু না স্যার। কার ওয়াইফ? স্যার ওই গাজরের হালুয়াটা বউ বাইরে ফেলে দিল না, তার জন্য। ও সাটা ফেডরিক্স, হচ্ছেটা কি? তোমরা দুজনেই না? হ্যাঁ। স্যার এটা প্যাসেঞ্জার সিটের নিচ থেকে পেলাম। ও, এটা তো বেশ দামি মনে হচ্ছে, সোনার জিনিস মনে হচ্ছে। এর উপর আবার ডায়মন্ড লাগানো রয়েছে। ইন্সপেক্টর অভিজিৎ হিয়া। হ্যাঁ হ্যাঁ, দেশপান্ডে বাবু বলুন। আরে গোটা ব্যাপারটাই তো উল্টো পাল্টা মনে হচ্ছে। কি নাম কি বললেন আপনি? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার, স্যার দেশপান্ডের ফোন ছিল আরটিইউ থেকে। আচ্ছা, গাড়ির মালিকের খোঁজ পাওয়া গেছে। কে বলো তো? স্যার একজন লেডি, মহিলা। একজন মহিলা? আচ্ছা, তাহলে ওই লোকটা কে ছিল যে ওই মহিলাকে জোর জবরদস্তি গাড়িতে বসিয়েছিল আর নিয়ে গেছে? হ্যাঁ, ওই গাড়িটা আমার। কালকেই তো আপনাদের সবকিছু বলেছি, আবার আজকে আপনারা প্রশ্ন করছেন। আমরা তো প্রথমবার আপনার কাছে এসেছি। কালকেই তো রিপোর্ট লিখিয়েছিলাম কোথায়? পুলিশ স্টেশনে। আমি নিজেই গিয়ে লিখিয়েছিলাম যে আমার গাড়ি চুরি হয়ে গেছে। আপনার গাড়ি চুরি হয়েছে? আর সেটাও কালকেই? আগে হ্যাঁ, এবং গতকালই। আপনার গাড়িতে একটা ক্রাইম হয়েছে। আমার গাড়িতে ক্রাইম হয়েছে? কি হয়েছে? কিডন্যাপিং। কোন লোক জোর করে এক মহিলাকে আপনার গাড়িতে করে নিয়ে গেছে। সুপ্রিয়া দেবী, আপনার গাড়ি থেকে আমরা এগুলো পেয়েছি। এটা কি আপনার? এই মেকআপ বক্সটা তো আমারই। আর এটা? এটা তো নকল। আর সুপ্রিয়া নকল জিনিস কখনো পরে না, কখনো তার না। মানে এই ব্রেসলেটটা ওই মেয়েটারই হবে যাকে ওই লোকটা গাড়িতে কিডন্যাপ করে নিয়ে গেছিল। একটা কথা বলুন, আপনার কোনো আইডিয়া আছে আপনার গাড়িটা কে নিয়ে যেতে পারে? না, আমার কোনো আইডিয়া নেই। আপনার গাড়ি চুরি হয়েছে কোথা থেকে? হোটেল থেকে। স্টার শাইন হোটেলে আমার বন্ধুদেরকে নিয়ে পার্টি দিয়েছিলাম, আর যখন হোটেলে পৌঁছলাম আমার গাড়ির চাবি আমার বয়কে দিয়ে দিয়েছিলাম, আর যখন পার্টি থেকে বাইরে এলাম তখন দেখলাম আমার গাড়ি চুরি হয়ে গেছে। হোটেল স্টার সাইন। আমাদের হোটেলে এটা প্রথমবার হলো স্যার, এরকমটা আগে কখনো হয়নি। একবার পার্কিং এ গাড়ি দাঁড় করানোর পর কারো সেই গাড়িতে হাত দেওয়ার প্রশ্নই ওঠে না। আমরা প্রত্যেকটা গাড়ির ব্যাস, নম্বর ব্যাস, আলাদা অনেক করে। হয়েছে, অনেক বড় বড় কথা বলছো। সুপ্রিয়া দেবীর গাড়িটা এখান থেকে চুরি হয়ে গেল আর তোমরা বুঝতে পারলে না? চোর চাবিটা কি করে পেলো? কি বলবো স্যার, কি করে পেয়েছে? কার আমরা পার করার পরে চাবি এই ড্রয়ারের মধ্যে রেখে দিই। প্রত্যেকটা গাড়ির চাবি এই ড্রয়ারের মধ্যে থাকে। এখানে পড়ে থাকে মানে যে কেউ এসে এখান থেকে চাবি তুলে নিয়ে যেতে পারে, তাই তো? কি করে তুলে নেবে স্যার? 24 ঘন্টা কোনো না কোনো স্টাফ এখানে ডিউটি করে, আর তাছাড়া বাইরে কোনো লোক এখানে আসতেও পারবে না। তবু চাবি এখান থেকে চুরি তো হয়েছে। এমনটা তো নয় তোমাদের মধ্যে কেউ চুরি করে চাবিটা অন্য কাউকে দিয়েছে। এই কি কথা বলছেন আপনি? আমরা চুরি? তাহলে গাড়ি এই হোটেল থেকে কি করে গায়েব হয়ে গেল? হ্যাঁ,
শোনো, আচ্ছা রোহন, এই লোকটা আর মেয়েটাকে কেমন দেখতে ছিল, বা ওদের ব্যাপারে এমন কোনো জিনিস তোমার মনে আছে যেটা দেখলেই ওদের চেনা যাবে? সেরকম কিছু তো মনে নেই। হ্যাঁ, ওরা দুজনেই খুব দামি পোশাক পরেছিল, এমন মনে হচ্ছিল যেন পার্টি থেকে ফিরছে। পার্টি? হ্যাঁ, সাধারণত এত ভালো পোশাক পরে আর পার্টি ছাড়া কেউ শপিং মলে তো যাবে না। আচ্ছা, এরকম ব্যাপার। এই শোনো এদিকে। স্যার, এই আচ্ছা, কাল এখানে সুপ্রিয়া দেবীর পার্টি ছাড়া অন্য কোনো পার্টি ছিল নাকি? এখানে তো শুধু সুপ্রিয়া দেবীরই পার্টি ছিল স্যার, আর দুটো হল ওনার জন্যই বুক ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার। একটাই পার্টি ছিল, তাও সুপ্রিয়া দেবীর। তার মানে ওই গাড়িটা যে চুরি করেছিল সেই পার্টির মধ্যেই আসা কেউ একজন। স্যার, হ্যাঁ, সুপ্রিয়ার পার্টির ভিডিও শুটিং হয়েছিল। ভিডিও শুটিং করার জন্য যে লোকটা ওখানে ছিল তার থেকে এই সিডিটা আমি পেয়েছি। গুড ওয়ার্ক ফ্রেডরিক্স। থ্যাংক ইউ স্যার। এই সিডিটা থেকে এখন আমরা ফটোগ্রাফ বানাতে পারবো। হ্যাঁ, চলো দেখে গিয়ে। এক্সকিউজ মি স্যার, আমার তো কোনো কাজ নেই, তো আমি আসতে পারি? চলে যাবে? কোথায় চলে যাবে? এখন থেকেই তো তোমার কাজ শুরু হয়েছে। দেখো, ওই গাড়ি চোর সুপ্রিয়া দেবীর পার্টি থেকে এসেছে। তুমি এই ভিডিও দেখে বলবে যে ওই ছেলেটা আর মেয়েটা কে ছিল। একটু ভালো করে দেখো। হ্যাঁ হ্যাঁ। রন, এই গেজদের ভালো করে দেখো। দেখো এদের মধ্যে কেউ হবে। না স্যার, এর মধ্যে থেকে এখনো কাউকে দেখতে পেলাম না যাকে আমি চিনি। দেখো, এইটুকু তো শিওর যে ওরা দুজন এই পার্টিতেই ছিল। দেখতে থাকো, এখনো আরো গেস্ট আসছে। ইনিই ছিলেন সেদিন, এই মেয়েটাই। হ্যাঁ, একেবারে ওই মেয়েটাই। ফ্রেডরিক্স, পজ পজ, ভালো করে দেখো, এই মেয়েটাই তো। আরে হ্যাঁ স্যার, হ্যাঁ ওই মেয়েটাই। আমি খুব ভালো করে মুখটা মনে রেখেছি। আমার এখন ওর মুখটা মনে রয়েছে। ও সাহায্যের জন্য চিৎকার করছিল তখন। ওই মেয়েটাই এটা। আর এই লোকটা, এই লোকটাই ছিল ওর সঙ্গে গাড়িতে? না 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 না, এই লোকটা ছিল না গাড়িতে। একে আমি কখনো দেখিনি, আগে দেখিনি। থ্যাংক ইউ রোহন, মেয়েটার ফেসের আইডিয়াটা পেলাম। এবার সুপ্রিয়া দেবীকে জিজ্ঞেস করতে হবে যে অতিথিটি কে ছিল। দেখুন, এই ফটোটা খুব ভালো করে দেখুন। এর মধ্যে যে মেয়েটি আছে হয়তো আপনি তাকে চেনেন, কারণ এই ফটোটা আপনার পার্টিতে তোলা হয়েছে। আরে এর নাম তো রুচি, আমার বিজনেস পার্টনার মেহুলের স্ত্রী। রুচি? জানেন, একটা লোক এই মেয়েটিকে আপনার গাড়িতে দেখেছে। তাহলে রুচিকে কেউ কিডন্যাপ করেছে? আগে ব্যাপারটা খুব সিরিয়াস। কেউ গান পয়েন্টে তুলে নিয়ে গেছে রুচিকে। আগে হ্যাঁ, হতে পারে মেয়েটি খুব বিপদের মধ্যে আছে। যদি আপনার কাছে তার অ্যাড্রেস থাকে তাহলে দিন প্লিজ। হ্যাঁ, আমার কাছে অ্যাড্রেস আছে, আমি এক্ষুনি দিচ্ছি। স্যার, মনে হচ্ছে আমরা লেট করে ফেলেছি। এখানে তো কারোর মৃত্যু হয়েছে। হয়তো নিশ্চয়ই রুচি মরে গেছে স্যার, ওই খুন হয়েছে। হ্যাঁ। এক্সকিউজ মি, দেখুন এই বডি নিয়ে যেতে পারবেন না। আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। ঠিক আছে স্যার। কি হয়েছে স্যার? আপনারা প্লিজ বডিটাকে নিচে রেখে দিন। এটা একটা খুনের ইনভেস্টিগেশন। কিন্তু এ তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। আগে না, এটা একটা কি খুন। বলছেন এটা? আপনারা প্লিজ বডিটা নিচে রাখুন, প্লিজ। এক্সকিউজ মি, আপনারা ভুল করছেন। আমি কিন্তু আপনাদের উপর কেস করব। দেখুন প্লিজ, আমাদেরকে কাজ করতে দিন। বডি নিচে রাখুন, নিচে রাখুন আপনারা, সাইডে প্লিজ। আসুন প্লিজ। প্লিজ সাইডে সরে যান। প্লিজ, সরে যান। এটা পাপ যে মারা গেছে তার আত্মা আপনাদের ক্ষমা করবে না। আত্মার সঙ্গে আমি কথা বলে নেব। ফ্রেডরিক্স, এ তো মহিলা নয়। স্যার, স্যার এটাই সেই লোকটা যে লোকটা কিডন্যাপ করার চেষ্টা করেছিল। হ্যাঁ স্যার, এই লোকটাই আমার উপর গুলি চালিয়েছিল। হ্যাঁ হ্যাঁ স্যার। এ সেই লোক? হ্যাঁ স্যার, ওই লোকটাই। আমার বাড়িতে ঢুকে আমার বাবা সম্বন্ধে এত খারাপ কথা বলতে পারো কি করে তোমরা? এক মিনিট মিস্টার মেহুল, এক মিনিট। রোহন, এই ভদ্রলোক তোমার উপর গুলি চালিয়েছে। হ্যাঁ স্যার। কিন্তু এই ভদ্রলোক, এনার তো মৃত্যু হয়ে গেছে। তাহলে রুচি এখন কোথায়? হ্যাঁ, এটা রুচির বাড়ি না? আপনারা রুচির খোঁজে এসেছেন কি? হ্যাঁ, কিন্তু রুচি কোথায়? হ্যাঁ, আমার নাম রুচি।
আমি মেহুলের ওয়াইফ, ইনি আমার শ্বশুর মশাই। কেন আপনারা ওনার শেষ কাজ করতে দিচ্ছেন না? দেখুন, রোহন বলেছে আপনাকে জোর করে আপনার শ্বশুরমশাই এই গাড়িতে বসিয়েছে আর এর ওপর গুলি চালিয়েছে। থ্যাংক গড আপনার শ্বশুরের নিশানা খুব খারাপ ছিল, সেজন্য হয়তো আমি বেঁচে গেছি, আর হয়তো সেই জন্য আপনিও বেঁচে গেছেন। ব্যাস বন্ধ করুন। আজকে আমার বাবা জীবিত নেই বলে আপনার মুখে যা আসবে তাই বলবেন? কেন আমার শ্বশুর মশাই আমাকে জোর করে গাড়িতে বসাবে? কেন গুলি চালাবে আমার উপর? দেখুন, আমার বাবার কাছে কোনো বন্দুক ছিল না। জানি না এরকম কথা কেন বলছে। আমার তো মনে হচ্ছে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। হোয়াট ইউ মিন আমার মাথা খারাপের কথা বলছেন? প্রথমত আপনার প্রাণ বাঁচানোর জন্য আমি অত দূর অব্দি গাড়ি চালিয়ে গেলাম, আরে নিজের প্রাণ বিপদে ফেললাম, আর আপনি আমার নামে উল্টোপাল্টা অভিযোগ করছেন। আমার তো মনে হয় ও নিজেই নিজের শ্বশুরকে মেরেছে। অভিজিৎ, বডি চেক করো। আপনারা লাশ নিয়ে যেতে পারবেন না, আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কেন? দেখুন, আমাদের লাশটাকে ভালো করে চেক করতে হবে আমাদের ফরেনসিক ল্যাবে। এ দেখুন, ব্রেনের মধ্যে রক্ত জমে আছে। দেখো সালুকে, যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন চোট তো লাগবেই, আর যখন চোট লাগে তখন রক্ত তো বেরোবেই। রক্ত বেরোনো তো স্বাভাবিক এসিপি সাহেব, কিন্তু রক্ত বেরোবে কোথা দিয়ে? ব্রেনের সামনের অংশ দিয়ে অথবা পেছনের থেকে। আপনার জানা আছে, যখন অ্যাক্সিডেন্ট হয় তখন খুলির মধ্যে ব্রেন প্রথমে সামনের দিকে ঝুঁকে যায়, আর তারপর বডির সঙ্গে ধাক্কার সাথে সাথে পেছনের দিকে সরে এসে পেছনে ধাক্কা মারে, তাই পেছনে চোট লাগে। তাহলে সালুকে, রক্ত ব্রেনের দুদিক দিয়ে আসা উচিত, তাই না? একদম ঠিক। যখন ব্রেনের পেছনের দিকে চোট লাগে তখন ওকে কন্ট্রাকুপ বলে। দেখো সালুকে, ক্লাস নেওয়া বন্ধ করো, আগে বলো এক্সাক্ট কি হয়েছে। কি হয়েছে? এই দেখুন, ব্রেনের আগের অংশে রক্তই নেই। মানে স্যার, সামনের দিকটা কোনো কিছুর সাথে ধাক্কাই খায়নি? ধাক্কা তখনই খাবে যখন অ্যাক্সিডেন্ট হবে। যেখানে অ্যাক্সিডেন্টই হয়নি সেখানে ব্রেনের আগের অংশে রক্ত আসবে না। আর স্যার, এই লোকটার মাথার পিছনেও কোনো আঘাতের চিহ্ন নেই, দেখতেই পাইনি। অভিজিৎ, কোনো সফট জিনিস দিয়ে মারা হয়েছে হয়তো। সফট জিনিস দিয়ে? হ্যাঁ, কাপড় দিয়ে কোনো রডকে পেঁচিয়ে মেরেছে হয়তো। ও ও, মানে প্রথমে ওকে মেরেছে, তারপর ওকে গাড়িতে বসিয়েছে, আর তারপর গাড়িটার অ্যাক্সিডেন্ট করিয়েছে। তাহলে এই ব্যাপার। হ্যাঁ রুচি দেবী, আমরা আবার এসেছি। বলুন। আপনার কোনো জিনিস ফেরত দেওয়ার আছে। এটাকে চেনেন আপনি? আগে না। যাক, ভালো হয়েছে আপনি বললেন যেটা আপনার নয়, আমরা তো কনফিউজ হয়ে যাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, এটা আপনারই ছবি তো? হ্যাঁ, আমার। আর এখানে যে ব্রেসলেটটা দেখা যাচ্ছে এটাও তো আপনারই? এটা জানেন কি এই ব্রেসলেটটা আমরা কোথায় পেলাম? সুপ্রিয়া দেবীর গাড়ি থেকে। আর এই ব্রেসলেটে আপনার শ্বশুর মশাইয়ের ফিঙ্গারপ্রিন্টস রয়েছে। এতে আপনার বাবার আঙ্গুলের ছাপ। আমি বলছি এই ব্রেসলেটে ওনার আঙ্গুলের ছাপ কিভাবে এতে এলো? যখন কিরণ বাবু জোর জবরদস্তি আপনাকে গাড়িতে তুলছিল তখন উনি আপনার হাত ধরে ফেলে, আর ঠিক তখনই ওনার আঙ্গুলের ছাপ এই ব্রেসলেটের মধ্যে চলে আসে। আর কোনোভাবে আপনি কিরণ বাবুকে খুন করে ফেলেন আর ওনার বডিটা গাড়িতে বসিয়ে দেন। কে? সত্যি না? তাহলে বলো, ওই সময় কি ঘটেছিল? কি বললেন? বাবাকে খুন করা হয়েছিল, অ্যাক্সিডেন্ট নয়? আগে রুচি দেবী, কি হয়েছিল ওই দিন? আমি কাউকে খুন করিনি।
আমি কাউকে খুন করিনি। তাহলে কিরণ বাবুকে কে খুন করেছে? হ্যাঁ, উনি আপনাকে কিডন্যাপ করেছিল তাই না? কেন? আমি জানতে পেরেছিলাম যে আমার শ্বশুর মশাই একজন ড্রাগ স্মাগলার। ওই দিন পার্টিতে আমি ওনাকে ফোনে কথা বলতে শুনে ফেলেছিলাম। যখন উনি ফোনে ড্রাগের ডিল ফাইনাল করছিলেন। দেখো, আমি এখন ওখানে আসতে পারবো না। আমি পার্টিতে আছি, তুমি ভালোভাবেই জানো। হ্যাঁ হ্যাঁ, মাল পেয়ে যাবে। 50,000 মেল টেক্স তোমার চাই, সেটা তুমি পেয়ে যাবে। তুমি একাই যাও। রুচি, আমার কথা। রুচি, আমি ওখান থেকে বাইরে বেরিয়ে গেছিলাম, উনিও আমার পিছনে। আর তারপর ওখান থেকে আমাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যান। ওখানে গিয়ে উনি আমাকে ধমকান, যদি আমি কাউকে কিচ্ছু বলি তাহলে উনি আমার মা বাবাকে মেরে ফেলবেন। আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ওনাকে প্রমিস করেছি আমি কাউকে কিচ্ছু বলবো না, চুপ করে থাকবো আমি। তাহলে ওনার মৃত্যু কি করে হলো? আমি জানি না। কিন্তু পার্টিতে আসার পর থেকে তো রুচি আমার সাথেই ছিল। তাহলে কিরণ বাবুর মৃত্যু হলো কি করে? অ্যাক্সিডেন্টে? আরে, ভেরি ইন্টারেস্টিং স্যার। গাড়ি এই গাছটা এসে ধাক্কা মারে, উইন্ডশিল্ডের কাঁচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, কিন্তু গাছের কিছুই হয়নি। এই দেখুন, আর বাম্পারেরও। হ্যাঁ, আর অভিজিৎ, আরো একটা মজাদার ব্যাপার, গাড়ি যখন কোনো কিছুকে ধাক্কা মারে তাহলে ইম্প্যাক্টের কারণে উইন্ডশিল্ডের কাঁচ বেশিরভাগ বাইরের দিকে পড়ার চান্স আছে, কিন্তু এখানে বেশি কাঁচের টুকরো ভেতরে রয়েছে, বাইরে কম। এটা কি করে সম্ভব? এটা কি স্যার? হ্যাঁ স্যার, এই টিস্যু পেপারটা পেলাম, রক্ত লেগে আছে, একদম তাজা। কেউ হাত মুছে এখানে ফেলে দিয়েছে। হোটেল স্টারশাইন? স্যার, এটা তো সেই হোটেলটা যেখানে পার্টি হয়েছিল, আর সুপ্রিয়া দেবীর গাড়িও চুরি হয়। এর মানে হলো অভিজিৎ, যা কিছু হচ্ছে সুপ্রিয়া দেবীর পার্টির সঙ্গে জড়িয়ে আছে। হোটেল স্টার সাইন, ওই পার্টিতে যে কজন লোক এসেছিল প্রত্যেকের নামের লিস্ট নিয়ে এসো। না বস, দুধে দুধ আর জলে জল, ও সরি, রক্তে রক্ত আর জলে জল। আমি কি সব বলে যাচ্ছি। এনিওয়ে, একটা কথা একদম পরিষ্কার যে এই টিস্যু পেপারে ওই রক্ত লেগে আছে যা কাঁচে লেগেছিল। কোন কাঁচ, ডক্টর সেলুকে? এই না, কি বলে, কাঁচ মানে হচ্ছে কাঁচের ছোট ছোট টুকরো, কারের উইন্ডো স্ক্রিনের কাঁচের ছোট ছোট টুকরো। তাহলে এই রক্তটা সেই রক্তটা নয় তো কিরণ বাবুর, যিনি খুন হয়েছেন? বড় আফসোসের সঙ্গে আপনাদের জানাতে হচ্ছে যে আপনার ভাবনায় জল ঢেলে দিয়েছে। দেখো অভিজিৎ, কথা বলো ওর সঙ্গে, আমি চললাম। না, ওই রক্ত মৃত ব্যক্তির নয়, এই রক্ত বড় রেয়ার গ্রুপের, AB নেগেটিভ। AB নেগেটিভ? কার রক্ত ওটা? এই রক্ত মনে হয় খুনিরই। লাশকে কারের মধ্যে রাখার পর যখন সে কারের কাঁচটি ভাঙে, এটা বোঝানোর জন্য যে কারটার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ওর হাতটা হয়তো কেটে গেছিল, অথবা অন্য কোনো ভাবে চটলে গেছে। তারপর ওই টিস্যুটা দিয়ে নিজের রক্তটা পরিষ্কার করে আর ওখানে ফেলে দেয়। একদম ঠিক। এই টিস্যু পেপারটা সেই হোটেলের যেখানে পার্টি চলছিল, আর সুপ্রিয়া দেবীর গাড়ি ওই হোটেল থেকেই চুরি হয়েছিল। তার মানে হলো ওই খুনি ওই সানশাইন হোটেলের ওই পার্টি থেকেই এসেছিল। স্যার, হ্যাঁ, ওই দিন যারা যারা পার্টিতে এসেছিল সবার নাম পাওয়া গেছে। গুড। এবার এক কাজ করো, সব লোককে কাল বিউরোতে ডেকে নাও, ওদের হাত চেক করো, ব্লাড টেস্ট করো,
এর থেকে জানা যাবে কার ব্লাড গ্রুপ AB নেগেটিভ। এই দেখুন স্যার, দুজন লোক আসেনি। দুজন আসেনি? কারা আসেনি? একজন মিস্টার বরুণ আর স্যার রুচি। রুচি? বরুণ আর রুচি ওদের ডেকেছিলে তো? হ্যাঁ স্যার, ওদের বাড়িতে আমি নিজে ফোন করেছিলাম। তারপর? জানি না স্যার। বুঝতে পারছি না লোকে 2 ফোঁটা রক্ত দেওয়ার জন্য এত ভয় পায় কেন? স্যার কোনো না কোনো গন্ডগোল তো আছেই। 2 ফোঁটা রক্ত দিলে তো কেউ আর মরে যাবে না। তাহলে এবারে এদের যেতে বলো। চলুন চলুন। অভিজিৎ, স্যার এখন আমরা ওদের বাড়ি যাব যারা আজ আসেনি, ওই বরুণ আর রুচি। রুচি কোথায়? কোথায় রুচি? ও তো আপনাদেরই অফিসে গেছে ব্লাড টেস্টের জন্য। অফিসে পৌঁছায়নি ও? কোথায় ও? স্যার অফিসে পৌঁছায়নি। মোবাইলে ফোন করো ওকে। আবার এটা বলো না যে ওর মোবাইল বন্ধ আছে। স্যার কিন্তু ওর মোবাইল সত্যিই বন্ধ। আচ্ছা, মোবাইল বন্ধ, বাড়িতে নেই, বিউরোতে পৌঁছায়নি, কোথায় গেল ও? স্যার তাহলে মনে হয় ওখানেই গেছে। যখনই ওর কোনো টেনশন হয় ও ওখানেই চলে যায়। মা এসব কি গোছাচ্ছিস? মা প্লিজ প্লিজ তাড়াতাড়ি করো, আমাদের এখান থেকে যেতে হবে। আমি মেহুলকে কোনোদিনই মিথ্যে কথা বলিনি, আর আজকে এইভাবে। মা প্লিজ হারি আপ, আমাদের এই শহর ছেড়েই যেতে হবে। কিন্তু মা এত তাড়াতাড়ি কি করে যাবি? ঠিক বলেছেন, যেতে পারে না। অভিজিৎ ওর হাত চেক করো, দেখো কোনো ক্ষত আছে কিনা যেখান থেকে রক্ত বেরিয়েছিল। রুচি ম্যাডাম, হাত দেখান আপনার। না হাত দেখান। না, আমি কিছুতেই দেখাবো না। দেখো রুচি, আমরা জানি তুমি ক্রিমিনাল নও, আর আমরা এটাও জানি যা কিছু তুমি করেছো সেটা জেনে শুনে করোনি। কিন্তু এবার সত্যি করে বলো, কি ঘটেছিল পার্টিতে? আমি আর কি করব? আমার শ্বশুর মশাই আমাকে গুলি করতে চেয়েছিল, আর ওই রোহন জানি না কোথা থেকে চলে এসছে, আর আমি আমার শ্বশুর মশাইকে ধাক্কা দিলাম শুধু নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু উনি পড়ে যাওয়ার পর ওনার মাথায় চোট লাগে আর উনি মারা যান। তারপর লাশটাকে তুলে গাড়ির ভিতরে ঢোকালে আর গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিলে। এসব তুমি একা করেছো? হ্যাঁ আমি করেছিলাম। না, এটা হতেই পারে না। যখন তুমি কিরণ বাবুর হাত থেকে নিজেকে ছাড়াতে পারোনি, তাহলে কি করে ওই ভারী লাশটাকে গাড়ির ভেতরে বসালে? এবার সত্যি করে বলো, কাকে বাঁচানোর চেষ্টা করছো তুমি? কাউকে না স্যার। আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। এই কোথাও খুনটা করেনি তো? হ্যাঁ রুচি, এ খুন করেছে? না। হ্যাঁ সত্যি করে বলো, সত্যি করে বলো, না হলে আমরা ওকে অ্যারেস্ট করে নেবো এক্ষুনি। না, খুন রুচি করেনি, খুন আমি করেছি। না না বাবা, এটা কি বলছো তুমি? রুচিমা, তোমার জন্য আমি এতক্ষণ চুপ করেছিলাম, কিন্তু আমার পাপের সাজা তুমি কেন ভোগ করবে? আমার নাম বরুণ, রুচি আমার মেয়ে। মা, আমার ব্লাড গ্রুপ AB নেগেটিভ, এই জন্য আমি বিউরোতে আসিনি সেদিন। এই দেখুন। বাবা এটা কি করছো? রুচি আমাকে বাঁচাবার জন্য মিথ্যে কথা না, বলছে। আমি সত্যি কথা বলছি। কিরণকে আমি মেরেছি। না না, কিচ্ছু করেনি। ওই আমি- দিন ওই পার্টিতে আমিও ছিলাম। হ্যাঁ, কি খবর, কেমন আছো? হ্যাঁ, রুচি আমার ভালোই কথা, আছি। তোমার রুচি business-এর কি খবর? রুচি আমার হ্যাঁ? কথা, রুচি বেশ ভালোই চলছে রুচি। তাহলে। ভালোই চলছে। আচ্ছা, আর একটা ড্রিঙ্কস নাও। ও হ্যাঁ, আমি একটু আসছি, ওয়েট করো। ওকে। এটা কিরণের মুখ দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমার মেয়ের জীবনের আশঙ্কা আছে। তাই যখনই ও ওখান থেকে বেরোলো, তখন আমি ওর পেছন পেছন গেলাম।
বাবা মরে গেছে। মরে গেছে বাবা। এটা এটা কে? আমি জানি না বাবা, এ কে আমি জানি না। আই ডোন্ট নো। এর গাড়িটা কোথায়? ওদিকে, ওটা হোটেলে। আমি নিয়ে আমি এসো। নিয়ে আসছি। বাবা, ইউ টেক কেয়ার। বাবা, কি হয়েছে বাবা? রক্ত? কিছু হবে না। আমি আমি ইউ ওকে? চলো বাবা, চলো এখান থেকে। আচ্ছা, তাহলে আপনি আপনার মেয়েকে বাঁচানোর জন্য কিরণ বাবুকে মেরে ফেললেন, কিন্তু সেটা খুনেরই কেস, আর খুন করে গোপন করা একটা বড় ক্রাইম। জানি না আপনার এই ক্রাইমটাকে কোর্ট কোন নজরে দেখবে। এমনিতে শীতের দিনে বাদাম ভাজা খেতে বেশ মজা লাগে। মনে হয় যে শুধু খেয়েই যাই, কিন্তু বাদাম ভাজা খাওয়া বেশি ভালো না। এতে ক্যালোরিজ আছে, এতে ওজনও বাড়তে পারে, আর এমনকি এর থেকে মৃত্যুও ঘটতে পারে। এটা আমি জানতাম না, কিন্তু ডাক্তার সালুকে বলেছে বাদাম থেকে মৃত্যুও হতে পারে, আর বাস্তবে সেটাই হয়েছে। প্রথমে তো আমি কিছুই বুঝতেই পারিনি, কিন্তু ডাক্তার সালুকে যখন বলেছে, এবার আপনারাই দেখে নিন না। আজকের সন্ধ্যা চমনের নামে। কুমার হাউস এতদিন পেজ 3-তে দেখেছি, আজকে এসেই গেলাম। আপনার মেয়ের কলেজ কেমন চলছে? একদম ঠিকঠাক। কোথায় অ্যাডমিশন পেল? ব্যাস স্মাইল করতে থাকো। এক্সকিউজ মি। হাই হাই। আই এম প্রাচী, মিস্টার কুমার সিস্টার। হাই, আমি রচনা। আপনাদের আগে কখনো দেখিনি। আই এম শিওর আপনারা আমার বৌদির ফ্রেন্ডস হবেন, তাই তো? বৌদি? হ্যাঁ হ্যাঁ প্রাচী। আই থিঙ্ক এরা তোমার ফ্রেন্ডস হবেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো তাই। আরে আরে কোথায় ছিলি? আরে, কি আরে খবর? এনজয় কর, তোরই তো পার্টি এটা। ঠিক কাম আছে, অন। ঠিক আছে, তোমরা যাও, এনজয় করো, আমি এক্ষুনি আসছি। ওকে ওকে ওকে, বাই। চল। কি গো, কি হয়েছে? এত টেনশনের কি হয়েছে? না না, এরকম কোনো ব্যাপার না, তুমি সবার খেয়াল রাখো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ ক্রিস, গ্রেট পার্টি ভাই। Thanks. তোর বাবার জবাব নেই। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দারুণ এক্ষুনি আসছি। অ্যারেঞ্জমেন্ট করেছেন কিন্তু। আরে আমি আসছি এক্ষুনি। ক্রিস, কোথায় যাচ্ছ? আসছি মা। মা বৌদি, বৌদি কি হলো? মা, ক্রিস, কি হলো তোমার? তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করো, হসপিটালে নিয়ে চলো। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? ভালো হয়েছে আপনারা এসে গেছেন। আমি আপনাদের ফোন করেছিলাম। আমার নাম ক্রিস, আর উনি হলেন আমার মা, মিসেস মালবিকা কুমার। আর যে আমার মাকে অ্যাটাক করেছে না, সে যেন না বাঁচে। এত জোরে কথা বলার কোনো দরকার নেই। সিআইডি জানে কি করা দরকার। মা, মা তুমি ঠিক আছো তো? আমার ঘাড়ে ঘাড়ে খুব যন্ত্রণা করছে। ওখানেই তো লেগেছে মা। খুব ভালো হয়েছে বৌদি, তোমার কিছু হয়নি। না তো আমি ভাবছিলাম যে তোমার মতো দয়ালু মহিলার উপর কেউ কেন হামলা করবে। মালবিকা দেবী, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ সিআইডি থেকে। এখন আপনি ঠিক আছেন? ঠিকই আছি, শুধু ঘাড়ে খুব যন্ত্রণা হচ্ছে। আপনার কিছু মনে আছে আপনার উপর অ্যাটাকটা কিভাবে হলো? ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটেছে যে আমি তাও কিছু তো মনে থাকবে আপনার। আমি পার্টিতে ছিলাম সবার সাথে। আমি ক্রিশকে আর ওর বাবাকে দেখছিলাম, আর হঠাৎ করে একটা ডাট এসে গলায় লাগলো আমার, আর তারপরে কিচ্ছু মনে নেই আমার। এই ডার্ট এলো কোত্থেকে?
কে ছুঁড়েছিল এটা দেখেছেন কি? আমি আপনাকে বললাম না, সবকিছু এত তাড়াহুড়োর মধ্যে হলো যে আমি কিছু বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি দাদাকে পার্টিতে দেখা যাচ্ছিল না, তাই আমি আর ক্রিশ বৌদিকে হসপিটালে নিয়ে আসলাম। এই সময় তো ওনার এখানে থাকার কথা। ওয়াইফ হসপিটালে ভর্তি। খুঁজতে হবে। ওয়াইফকে কেউ মারবার চেষ্টা করেছে আর হাজবেন্ড গায়েব। হ্যাঁ স্যার বলুন, কাকে চাই? আমরা সিআইডি। সিআইডি? হ্যাঁ। কিন্তু সবাই তো হসপিটালে, ম্যাডামের উপরে কেউ হামলা করেছে। সেটা আমরা জানি, সেজন্যই আমরা এখানে এসেছি। মিস্টার চমন কুমারকে ডাকুন এখানে। স্যারকে? হ্যাঁ, ওনাকেই ডাকো। কোথায় উনি? হসপিটালে যাননি? কোথায়? স্যার এটা তো আমি জানি না, আমি এখানে দেখলাম না, তাই ভাবলাম উনি হয়তো হসপিটালে গেছেন। তুমি এটাও জানো না যে তোমার মালিক বাড়িতে আছে কি নেই? এই ঘরটা ভালো করে চেক করো তোমরা, নিশ্চয়ই এই বাড়িতে কোথাও আছেন। স্যার, মালবিকা দেবীকে ডাল্ট পার্টি চলাকালীনই মারা হয়েছে। তার মানে যে মেরেছিল সে ঘরের মধ্যেই ছিল। হ্যাঁ দা, আমিও সেটাই ভাবছি। ওই ডাকটা এখান থেকেই ছোড়া হয়েছে। আমার সন্দেহ তো ওই ভদ্রলোকের ওপরই। আরে এই দরজাটা বন্ধ কেন? কি হয়েছে অভিজিৎ? স্যার এই দরজাটা বন্ধ এখানে। এই রুমটা কার? স্যার এটা তো আমাদের স্যারের স্টাডি রুম। আচ্ছা, ওনার স্টাডি রুম। রুমের চাবি তো আছে নিশ্চয়ই? না স্যার। ভাঙতে হবে স্যার। দয়া, আমি আছি তো। আমি তাহলে কিসের জন্য? চলো তাই হোক। কুমার স্যার, কুমার স্যার, কুমার স্যারের কি হলো? কুমার স্যার, মনে হচ্ছে এখানে কেউ ঝড় বইয়ে দিয়েছে। বন্ধ ঘরের ভিতরে এটা হলো কি করে? এজন্যই হসপিটাল পৌঁছাতে পারেননি। কুমার স্যার তো মারা গেছেন। স্যার, এই যে ইনহেলারটা পেলাম স্যার, হয়তো ওনার মৃত্যু আস্থমা অ্যাটাকেই হয়েছে। হ্যাঁ স্যার, কুমার স্যারের তো আস্থমার ভারী অসুখ ছিল। আর এই যে ইনহেলারের ভেতরে এই যে বটল রয়েছে সেটাও পুরো খালি স্যার। আচ্ছা, অ্যাজমার পাম্পের বোতলের ভেতরটা পুরো খালি, দরজাটা ভেতর থেকে বন্ধ, আর বাইরে থেকে কেউ শুনতেই পায়নি। ফ্রেডি সামলে। নিচে দেখো, পোড়া কাগজের টুকরো। একটা কাজ করো, বাইরে থেকে কিছু একটা নিয়ে এসো আর এগুলো সাবধানে ওঠাও যাতে এগুলো ঠিক থাকে। ওকে? ইয়েস স্যার। চলো, তুমিও চলো। হ্যাঁ চলো। অভিজিৎ স্যার, মনে হচ্ছে এটা খুন। তার মানে? মানে এটা দেখো, এখানে দেখো, এর নাকের নিচে, আর এই যে ওর গালের ওপর, আর এখানে দেখো কানের পাশে। এগুলো তো র্যাশ। হ্যাঁ, সব জায়গায় আছে। তার মানে কোনো না কোনো গোলমাল আছে অভিজিৎ, আর সেটা আমরা এখানেই খুঁজে পাবো, এই ঘরের মধ্যে। ঘরটাকে খুব ভালো করে চেক করো। এখানে হাজবেন্ড আর ওয়াইফ দুজনের উপরে অ্যাটাক হয়েছে। স্যার, এই মোবাইলটা পেলাম স্যার। স্যার, আরেকটা ব্যাপার হলো, এতে লাস্ট কলটা করণ নামের কে একজন করেছিল। করণ? হ্যাঁ। এই লোকটা আবার কে? উনি আমাদের চিরকালের জন্য ছেড়ে চলে গেছেন। না, দাদা আমাদের ছেড়ে যেতে পারে না। বাবা কোথায়? আমি বাবার কাছে যাব। এক্সকিউজ মি, ইনভেস্টিগেশন কমপ্লিট না হওয়া অবধি উপরে যেতে পারবেন না। এখন আমাদের কি হবে? এই বাড়ির কি হবে? দেখুন, আমার মনে হচ্ছে আপনার দাদাকে খুন করা হয়েছে। খুন? খুন? আগে হ্যাঁ, খুন। কেউ একজন আপনার দাদার উপরেও অ্যাটাক করেছিল। আচ্ছা, আপনি কি বলতে পারবেন কে এই খুনটা করতে পারে? ওনার সাথে কারোর কোনো শত্রুতা বা ওনার কারোর সাথে কোনো ঝগড়া? দেখুন, বাবা একজন বড় বিজনেসম্যান ছিলেন, আর কেউ হয়তো ওনাকে হিংসাও করতেন। আর ওনার পার্টনার প্রণয়, ওনার সাথেও কোনো বাবার প্রবলেম চলছিল। আচ্ছা, তাহলে উনি বিজনেস পার্টনার?
তাই তো? আর এই কারণকে? করণ হ্যাঁ, ওই কে? করণ কি করেছে? ওর এই কেসের সঙ্গে কি সম্পর্ক? দেখুন, করণ সেই লোক যাকে আপনার দাদা শেষবার ফোন করেছিল। আমাদের মনে হচ্ছে যে করণই ওনাকে স্টাডি রুমে ডেকেছিলেন, ম্যাম। এই ভদ্রলোকের নাম শুনে তোমাদের মুখটা শুকিয়ে গেল কি করে? কেন? দেখো, যদি কিছু লুকাও তাহলে ক্ষতি তোমাদেরই হবে। এবার সত্যি করে বলো, বলো কি হয়েছিল? ওই ওই অ্যাকচুয়ালি করণ দাদার লয়ার। দাদা তার পুরনো উইল চেঞ্জ করতে চাইছিল। তার মানে দাঁড়াচ্ছে উনি আপনার দাদাকে উইলের ব্যাপারেই ফোন করেছিলেন। হ্যাঁ, জানি না কোনো নতুন উইল বানিয়েছে কিনা, বাবার কোনো ভরসা নেই। কোথাও এই খুনটা এই উইলটার জন্য হয়নি তো? কি হলো? হ্যাঁ, দেখো, তোমরা যদি কিছু বলতে না চাও কোনো ব্যাপার না, আমরা ওর থেকে ঠিক জেনে নেব। করণ, করণ, দরজা খোলো, আমরা সিআইডি থেকে এসেছি। যখন আমরা সিআইডিরা কারোর বাড়িতে যাই, হয়তো সে ভেতরে ঘুমোচ্ছে, আর না হলে সে... এরকম বলবেন না স্যার, এবার একটু অন্যরকমই হবে। আচ্ছা, তাহলে চলো দেখো। ও মাই গড! আমি বলেছিলাম না ফেডরিক্স? গুলি লেগেছে, মরে গেছে স্যার। বুকে গুলি লেগেছে, তার মানে হচ্ছে কেউ সামনে দাঁড়িয়ে গুলি করেছে। হ্যাঁ, হাতাহাতিরও তো কোনো চিহ্ন দেখছি না। এর মানে হলো এ ধারণাও করতে পারেনি যে সামনে দাঁড়িয়ে ছিল সে ওকে গুলি করতে পারে। স্যার, এই লোকটা নিশ্চয়ই জানে কে গুলি চালিয়েছে। একদম ঠিক বলেছ ফেডরিক্স। এক কাজ করো, দেখো ওই নতুন উইলটা এই বাড়ির মধ্যে আছে কিনা, চেক করো ভালো করে। স্যার, এটা আমি কিচেনের ভেতরে পেলাম স্যার। ভাঙাচোরা সেলফোন? স্যার, এটা এনারই হবে। স্যার, ওই উইলটা তো এখানে নেই। উইল এখানে নেই? তাহলে কোথাও খুনি উইলটা নিয়ে পালায়নি তো? দুজন জানতো, দুজনেই মারা গেল। একই মিস্টার চমন আর এখনই করণ। অভিজিৎ, কিছু একটা গোলমাল আছে, কিছু তো গোলমাল আছে। প্রথমে চমন কুমারের খুন হয়, তারপর ওনার লয়ার করণের খুন হয়। চমন কুমারের মৃত্যুর আগে ওনার লাস্ট কল এই ভদ্রলোকই করেছিল। তার মানে এর খুন ওই নতুন উইলটার সাথে কোনো না কোনো ভাবে নিশ্চয়ই জড়িয়ে আছে। ডক্টর সালুকে এই চমন কুমার আর করণের লাশ ছুপাচ্ছে না কিছু বলতেও চাইছে? লাশ তো বলতে চাইছে অভিজিৎ, তবে বলছে যে সোনার লোকটি যদি ভদ্র হয় তবে বলতে পারে। ভদ্র? ডক্টর সালুকে, আমাদের ভদ্রতা তো সারা দুনিয়া জানে। আপনি তাড়াতাড়ি এদেরও বলে দিন। কথাটা তোমাকে নিয়ে নয়, তোমার সঙ্গে ওই এসিপি আসার কথা আছে না? যদি এসিপি এসে যায় তাহলে... না না, এসিপি স্যার তো কোথাও চলে গেছেন, উনি তো আজকে ল্যাবের আশেপাশেও থাকবেন না। তবে আমি লাশের সঙ্গে কথা বলতে পারি। এ দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ লাল রঙের দাগগুলো, দেখো এর মুখে দাগ আছে, সারা বডিতে এই প্যাচ আছে, আর এই রকম লাল দাগ পায়েতেও আছে। এই দেখো, পায়ের তলাতেও, দুটোতেই। এই দেখো, ভীষণ সাংঘাতিক অ্যালার্জি মনে হচ্ছে। আসলে হয়েছে কি, এই ভদ্রলোকের আস্থামার জোর অ্যাটাক হয়েছে, বুঝেছো? দম লেগেছে, এমন ভাবে দম আটকালো যে বেচারা মরেই গেল। ঘরের মধ্যে এসি ছিল, অক্সিজেনের নিশ্চয়ই কোনো অভাব ছিল না, আর বাইরে থেকে কেউ ভেতরে আসেওনি। তাহলে অ্যাটাকটা হলো কি করে? ভেতর থেকে নিশ্চয়ই এমন কিছু জিনিস ছিল
এমন ভয়ঙ্কর কিছু ছিল যেটা খাওয়াতে বা ছোঁয়াতে বেচারার মৃত্যু হয়েছে। ডাক্তারবাবু, একটা কথা মাথায় ঢুকছে না, কোনো কিছু জিনিস ছুলে মানুষ মরে কি করে যায়? ফ্রেডরিক, আমি যদি জানতাম তাহলে তোমায় বলতাম না। ডক্টর সারিকা। কি ব্যাপার ডক্টর সারিকা, আপনাকে একটু চিন্তিত দেখাচ্ছে। সব ঠিক আছে তো? ওই যে এনার্জিটা দেখতে পেতাম আপনার ভিতরে, সেটা দেখতে পাচ্ছি না। কিছু না স্যার, আমার দিদিকে নিয়ে একটু ডিস্টার্ব ছিলাম। মাত্র মাস 6 আগে ওর বিয়ে হয়েছে। আর ছাড়ুন স্যার এসব বাড়ির কথা। আর কি ব্যাপার, শ্বশুরবাড়ির লোকজন বিরক্ত করছে? না না, অ্যাকচুয়ালি সবার প্রত্যাশা ওকে ঘিরেই। ও তো সব সময় চেষ্টা করতে থাকে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুদিকেই ঠিকভাবে সামাল দিতে পারে। ইনফ্যাক্ট সব মেয়েদের পক্ষে এটা খুব কঠিন হয়ে যায়, মেয়ে আর বউয়ের কর্তব্য একসাথে পালন করা। আমার ওয়াইফের সঙ্গে এরকম হতো বিয়ের পর। সত্যি স্যার, ওকে দেখে তো আমারই কান্না পেয়ে যায়। বুঝতেই পারি না ওকে হেল্প কি করে করব। একটা আইডিয়া আছে, আপনি আপনার বোনকে ওই সিরিয়ালটা দেখাবেন, বাবুল কা আঙ্গন ছুটে না। 31শে জানুয়ারি থেকে সোনি টিভিতে আসছে, সোম থেকে বৃহস্পতি, ঠিক রাত 10টায়। এনিওয়ে, লেটস কাম টু দ্য বিজনেস। এতক্ষণ আমরা এই লাশটার ব্যাপারে কথা বলছিলাম। এক কাজ করি, আমি এই ইনফেক্টেড স্কিনের টুকরো নিয়ে রেডিয়েশন করে দেখি, তাহলে জানা যাবে যে কোন জিনিস থেকে ইনফেকশনটা হয়েছে। দেখছো স্কিন সেলের উপর কতটা এফেক্ট করেছে? এই যে গ্রিন প্যাচেসটা দেখছো, এগুলো অ্যালার্জির চিহ্ন। অ্যালার্জিটা কি থেকে হয়েছে? এটা পিনাট ফ্যাট। বাদাম? বাদাম খেয়ে একটা মানুষ মরে গেল? আমি আজ থেকেই বাদাম খাওয়া বন্ধ করে দিলাম। এমনিতেও সেদিন আমার বউ বলছিল যে- ফ্রেডরিক, তুমি তোমার বউকে বাড়িতে রাখো, এখানে কাজের কথা হচ্ছে। আর এই অ্যালার্জির অ্যাটাক খুব ক্ষতিকারক, অ্যানাফিল্যাক্সিস। এতে মৃত্যুও হতে পারে। প্রাণ যেতে পারে কি ডাক্তার সারিকা? প্রাণ তো চলে গেছে। তার মানে কেউ একজন আগে থেকেই জানতো যে এই লোকটার পিনাটে অ্যালার্জি আছে, আর পিনাট দিয়েই মারলো ওকে। প্রশ্ন এটাই যে চমনের ঘরে বাদাম এলো দিয়ে? আমরা যখন ঘরটা চেক করেছিলাম তখন ওখানে তো কোনো বাদাম দেখতে পাইনি। আমি নিজে গিয়ে চেক করব। ডক্টর সারিকা, ততক্ষণ আপনি ওই পোড়া পেপার থেকে কিছু বার করুন। পিনাট নিশ্চয়ই কোথাও এখানে আছে, কিছু না কিছু নিশ্চয়ই আছে যা থেকে ভিকটিমের এরকম ভয়ঙ্কর অ্যাটাক হয়েছে। মৃত্যুটা এখানেই হয়েছিল, তার মানে সেই জিনিসটা কাছাকাছি কোথাও একটা আছে। খুনি ওই জিনিসটা লুকিয়ে রেখেছে নিশ্চয়ই। হ্যাঁ, লুকিয়ে রেখেছে, কিন্তু তোমরাও সাবধানে থাকবে যাতে তোমাদের লেগে না যায়। তোমাদের মধ্যে কারোর অ্যালার্জি নেই তো পিনাট থেকে? খুনি তো দেখছি ভালোই প্ল্যান ছকেছিল, কিন্তু সে হয়তো জানতো না ডক্টর সালুখের নজর এড়ানো এত সহজ নয়। আরে তাড়াতাড়ি করো। ব্যাস হয়ে গেছে, 2 মিনিট লাগবে। অভিজিৎ, এই যে এখানে দেখো। একটা সলিউশনের মতো মনে হচ্ছে। সলিউশনের মতো? কোনো খাবারের জিনিস? দিলে তো সব জল ঢেলে। এখানে ডক্টর তুমি না আমি। এমনিতে সলিউশনের মতোই লাগছে। মানে বাদামের তেল? হ্যাঁ, পিনাট অয়েল। হ্যাঁ, এক কাজ করো, তুমি সব কিছু করো। জেনে তো গেছোই, এবার আমি চলি। সালুকে প্লিজ, এখন অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি করো। দেখো একটু। এই ফাইলটার উপরে পিনাট অয়েল লাগানো রয়েছে। কোথাও এই ফাইলটা করণ এখানে নিয়ে আসেনি তো? আমারও তো তাই মনে হয় অভিজিৎ। এই ফাইলটা হয়তো ওই নিয়ে এসেছিল, তার মানে ওই এনাকে পার্টির সময় ফোন করেছিল। আমার তো মনে হয় ওকে নিশ্চয়ই কেউ টাকা খাইয়েছিল এনাকে প্রাণে মেরে ফেলার জন্য। স্যার, মনে হচ্ছে এই কাজটা এনার পরিবারের মধ্যে কেউ একজন করেছে, কারণ ওনার পরিবারের লোকেরাই জানতো যে ওনার পিনাট অয়েলে অ্যালার্জি রয়েছে। স্যার, প্রণয়ও হতে পারে, চমনের বিজনেস পার্টনার। কৃষি তো বলছিল কয়েকদিন ধরে দুজনের মধ্যে প্রবলেম চলছিল। চমনের মৃত্যুতে প্রণয়ের ফায়দা হতো, কারণ উইল তো পাওয়া যায়নি। সমস্ত বিজনেসটা তাহলে চলে যাবে
প্রণয়ের কাছে। তার মানে অভিজিৎ, এনার কাছাকাছি যে কজনই ছিল ওদেরই মধ্যে কেউ এই কাজটা করেছে। জানতে কি করে পারবো? কি বস, এখানেই আটকে গেলে তো? হ্যাঁ, তাই হয়েছে। আছে তোমার কাছে কোনো রাস্তা? ফরেন্সিক ল্যাবের রাস্তা। ইয়েস ডক্টর সারিকা, কোনো ভালো খবর? মনে হয় এই পেপারে কি লেখা আছে ওটা আমরা পড়তে পারবো। তাই যদি হয় তো রহস্য একদম পরিষ্কার। হ্যাঁ, পেপারটা লাশের পাশ থেকে পাওয়া গেছে আর পোড়াও ছিল। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। চলুন দেখি কি পাওয়া যায়। এই ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে এই পেপারে লেখা সমস্ত জিনিস বড় দেখা যায়। যেই রেডিয়েশন এর ওপর পড়বে সব কিছু পরিষ্কার দেখা যাবে। সব কিছু একটা তো দেখতে পাচ্ছি, আরেকটু বড় হলে সব বুঝতে পারা যাবে। জানুয়ারি 2008। স্যার, এটা তো জানুয়ারি স্যার। পেয়ে গেছি স্যার। এটাই সেই নতুন উইলটা যেটা উনি মারা যাওয়ার আগে বানিয়েছিলেন স্যার। রিল্যাক্স রিল্যাক্স বিবেক, আমরাও দেখতে পাচ্ছি। সরি স্যার, তার মানে হচ্ছে উনি মারা যাওয়ার আগেই এই নতুন উইলটাই বানাচ্ছিলেন স্যার। আর এই যে নতুন উইলটা দেখতে পাচ্ছি, খুনি এটা পুড়িয়েছে স্যার। খুনি নিজে শিকারকে খুন করার পর নতুন উইলটা জ্বালিয়ে দিয়েছে। তার মানে দাঁড়াচ্ছে পুরনো উইল থেকে খুনির বেশি লাভের আশা ছিল। নতুন উইল, পুরনো উইল, উইল উইল উইল। এখানে আমার দাদা মারা গেছেন আর আপনারা এদিকে উইল নিয়ে পড়ে আছেন। দেখুন, আপনার দাদার মৃত্যু কিন্তু ওই নতুন উইলের কারণেই হয়েছে, বুঝেছেন? আর এই উইলে যত গোলমাল এই বাড়ির লোকেরাই কেউ করেছে। আপনি কি বলতে চাইছেন? আমার দাদার খুন আমি করেছি? খুনি যেই হোক না কেন বেশি দিন লুকোতে পারবে না। আরে আমার লুকোনোর কি আছে? এবারে নাটক বন্ধ করুন আর সত্যি করে বলুন, কৃষ কোথায়? কোথায় কৃষ? আমি কি করে জানবো? গেছে হয়তো ওর মায়ের কাছে হসপিটালে। কি হয়েছে পিসি? আরে বৌদি, তুমি লজ্জা করছে না প্রাচী? সবে সবে উনি মারা গেছেন আর তুমি সবার সামনে এর মধ্যেই। নিজেকে সামলাও মা, তোমার শরীর এমনিতেই খুব খারাপ। সরি মালবিকা দেবী, কিন্তু কি করব, আমাদের ডিউটি আমাদের করতেই হবে। দেখুন, আমরা একটা উইলের কিছু টুকরো পেয়েছি, পুড়ে যাওয়া টুকরো। পুরনো উইলটা না নতুন উইলটা? মিস্টার চামানের ডেড বডির পাশে পাওয়া গেছিল এই টুকরোগুলো। সেজন্যই আমরা জানতে চাই এমন কি ছিল যেটা মিস্টার চামান নিজের উইলে পাল্টাতে চাইছিলেন। দেখুন, এটা একমাত্র দাদার উকিলই বলতে পারেন। ও নিজের উইলে কি বদলাতে চেয়েছিল সেটা বাড়ির কাউকেই বলেনি, কিন্তু আমার মনে হয় যে কৃষের ব্যাপারে কিছু ভাবছিল। বৌদি, এটা শুধুমাত্র কারণই বলতে পারে। একদম ঠিক কথা বলেছেন আপনি, একদম ঠিক। আর খুনিকে সেটা আমরা কারণের কাছেও জানতে পারতাম। আপনি তো জানেন মালবিকা দেবী যে সিআইডিরা মরা মানুষের থেকেও সত্যিটা বের করে আনতে পারে। স্যার, আই এম অনুজ। আপনার জন্য কি করতে পারি? মার্ডার, দুটো মার্ডার আর একটা অ্যাটেম্পট টু মার্ডার। মানে? করণের খুন হয়ে গেছে, আপনি জানেন সেটা? হ্যাঁ, আচ্ছা, এবার বুঝতে পারলাম। আপনারা করণ স্যারের খুনের তদন্ত করছেন। আমরা এটুকুই খোঁজ করতে এসেছি যে ওনার তৈরি উইলটা কোথায়। করণই তো ওনার উইলটা বানিয়েছিল। হ্যাঁ, আর ওটা একটা নয়, দুটো। দুটো উইল? আমি তো একটারও ব্যাপারে জানতাম না। সেই সব করণ স্যার দেখতেন। এখন উনি যখন নেই, এখন চুপচাপ যা কিছু তোমার জানা আছে সেগুলো চটপট বলে ফেলো, বুঝেছো? না হলে এই অফিসে সবাইয়ের সামনে তোমার মানিজ্যতের পিন্ডি চটকাবো। আসলে 2 সপ্তাহ আগে চমন কুমার বাবু আর ওনার পার্টনার প্রণয় এখানে অনেকবার এসেছিলেন। উইলের জন্যই এসেছিল? সেটা জিজ্ঞেস করবেন না প্লিজ। কেন? আমি এই ব্যাপারে সত্যিই কিছু জানি না। আমি শুধু এইটুকু জানি যে চমন কুমার খুব ডিস্টার্ব ছিলেন। আচ্ছা, তাহলে ওনার কাছে উইলের কপি নিশ্চয়ই আছে। হ্যাঁ, সেটা আমি ঠিক জানি না। দেখো দেখো এই অফিসের মধ্যে আছে কিনা। এক্সকিউজ মি, 1 মিনিট। কার কাছে থাকতে পারে ওই উইলের কপি?
হয়তো ডায়না ম্যাডাম জানতে পারেন। না স্যার, উইলের কোনো কাগজই নেই। আচ্ছা, এই ডায়না ম্যাডাম এটা কি করে জানলো? হ্যাঁ, এই ভদ্রমহিলা কে? ডায়না ম্যাম করণ স্যারের জুনিয়র, আর যত সিক্রেট পেপার আছে সেগুলো ডায়না ম্যামের কাছেই আছে। ওনাকে কোথায় পাবো? ম্যাম। অনুজ, আমি তোমাকে বলেছিলাম না যে আজ আমি কারোর সাথে দেখা করব না। এখানকার এসিপি মনে হচ্ছে। ম্যাম, সিআইডি এসেছে। স্যারের মৃত্যুর জন্য আমরা সবাই ভীষণভাবে শকড। দেখুন ডায়না ম্যাডাম, চামন আর করণের খুনের ব্যাপারে একটা কথা কমন আছে, ওই চামন কুমারের উইল আর দলিল। আপনি কি জানেন যে উইলটা কোথায়? আমি আগে হ্যাঁ, আপনি এই অফিসের সমস্ত কনফিডেন্সিয়াল কাজ তো আপনিই দেখেন, তাই না? আমরা জানতে পেরেছি যে সবই আপনি জানেন। যা কিছু করণ জানতো সেটা আপনিও জানেন। দেখুন, আমি আপনার কোনো সাহায্য করতে পারবো না। গত 10 দিন ধরে আমি মানালিতে ছিলাম, আমার আন্টির কাছে। তাহলে আপনি 10 দিন ছুটিতে গিয়েছিলেন, মানালি গিয়েছিলেন। আচ্ছা, অফিস ফেরার পরে আপনি কি কিছু জানতে পেরেছিলেন? মানে কোনো গন্ডগোল কিছু? আমি যখন ফিরে এলাম তখন আমি এটা অবশ্যই জানতে পেরেছিলাম যে চমন কুমারের ছেলে অফিসে এসেছিল। ওর আর করণ স্যারের মধ্যে কিছু কথা নিয়ে ঝগড়া হয়েছিল। থ্যাংক ইউ। ফেডরিক্স, খোঁজ নাও এ মানালি কি জন্য গিয়েছিল। ওকে স্যার। অভিজিৎ, আগে আমাদের জানতে হবে যে 28শে ডিসেম্বর মানালিতে বরফ পড়েছিল কি না। এই ডায়না বলছিল যে 28 তারিখ বরফ দেখতে গেছিল, সেজন্য। হ্যাঁ, তাহলে জানা যাবে ডায়না 28শে ডিসেম্বর মানালিতে ছিল কি না। স্যার, এই চমন কুমার যে এতদিন বেঁচে ছিল এটাই সব থেকে বড় ব্যাপার। বন্ধু থেকে শুরু করে পরিবারের লোকজন সবাই তো শত্রু ছিল। স্যার, একটা লোকের মৃত্যুতে এতগুলো লোকের ফায়দা হতে পারতো। প্রথমত ওনার নিজের বোন প্রাচী, দ্বিতীয়ত ওনার ছেলে ক্রিশ, আর ওই প্রণয়ও তো আছে, ওনার বিজনেস পার্টনার। এদের তিনজনের মধ্যেই কেউ একজন হবে খুনি। স্যার, এই তিনজনকে ডেকে আলাদা আলাদা করে ইন্টারোগেট করা যাক, তাহলেই সমস্ত সত্যি আমাদের সামনে চলে আসবে। আসুন। আসুন আসুন আসুন। দেখুন, এটা ফ্যামিলির ঝামেলা, এখানে আমাকে কেন টানছেন? আমি তো এসব কিছুই জানি না। সে আমরা দেখে নিচ্ছি আপনি কিছু জানেন। আরে ওনাকে জিজ্ঞাসা করুন। অভিজিৎ, তুমি একটু প্রণয়কে ওখানে বসাও আর জিজ্ঞাসাবাদ করো। আসুন প্রণয়বাবু, আসুন। এই আপনার আর চমন কুমারের মধ্যে হ্যাভ এ সিট প্লিজ। এই আপনার আর চমন কুমারের মধ্যে কোনো কথাবার্তা বা কখনো কোনো ঝগড়া? প্রাচী, ক্রিশ, তোমরা এখানে বসো। আসো, কাম, বসো। আমি আপনাকে আমার বাবার খুনিকে খুঁজতে ডেকেছিলাম, আর আমাকেই ধরে নিয়ে এলেন। বসো। ওদিকে দাদা আমাদের ছেড়ে চলে গেছে, বৌদি হসপিটালে পড়ে আছে, আর আপনার মনে হচ্ছে এই খুনটা আমি করেছি? আমারই দাদার। ওর সাথে তো আমার কোনো ঝগড়া ছিল না। ও তো আমার পার্টনার ছিল আর বন্ধুও। আমি তো ওর অনেক সিক্রেট ব্যাপার জানতাম। ও তো ওর ফ্যামিলিকে খুবই ভালোবাসতো। ওর সমস্ত প্রপার্টি ওর স্ত্রী, ওর ছেলে আর ওর বোনের নামে করে দিয়েছিল সমান ভাগে। ক্রিস, তোমার ব্যাপারে আমরা সব শুনেছি। আমরা জানি যে তোমার বাবার সঙ্গে তোমার অনেক প্রবলেম ছিল। এই জন্য পার্টির একদিন আগে তুমি করণের অফিসে গিয়ে, মানে তোমার বাবার লয়ারের অফিসে গিয়ে তুমি ঝগড়া করেছো। কেন? সে তো হ্যাঁ, সেটা বলো, কি হয়েছিল বলো। আর প্রাচী, তোমার তো রোজ তোমার দাদা বৌদির কাছে টাকা চাইতে হতো, তাই না? তাই তুমি ভাবলে যদি এরকম রোজ রোজ টাকা পয়সা চাওয়ার থেকে নিষ্কৃতি পাওয়া যায় তাহলে ভালোই হয়। কে? স্যার। হ্যাঁ ফেডরিক্স। স্যার, ডায়না কোথাও যায়নি, এখানেই ছিল। ওনার মোবাইল ফোন থেকে একটাও রোমিং কল পাওয়া যায়নি। প্রত্যেকটা কল এখানকারই, লোকাল কলস। এই দেখুন স্যার। আর স্যার, যখন চামানের মৃত্যু হলো তার ঠিক কিছুক্ষণ পরেই ও করণকে ফোন করেছিল। কিছুক্ষণ পরেই ও ফোনটা করেছিল? ও ফোন করেছিল? স্যার, এই প্রণয় বলছিল যে চামানের পুরনো উইল অনুসারে তিনজনেই সমান সমান সম্পত্তি পেত, কিন্তু যদি
নতুন উইল তৈরি হতো তাহলে কারণ না কারোর তো লস হতোই। এবার যার লোকসান হচ্ছিল খুন সেই করেছে স্যার। হ্যাঁ, কিন্তু কিন্তু সে কে? অভিজিৎ, আগে এই ডায়নার ব্যাপারটা মিটিয়ে নাও। ওর গায়ে মানালির হাওয়া লেগেছে। কতবার বলবো আমি যে দিদি ঘরে নেই? আপনি ডায়না ম্যাডামকে ডাকুন, আমরা সিডি থেকে এসেছি। ওই এজেন্টগুলো এসেছিল না, ওদের সঙ্গে দিদিও গেছে ব্যাংকে। বাহ, অন্যদের লকার থেকেও চুরি করছেন? কি আপনারা না বলে কোথায় ঢুকে আসছেন? মিনিট, এই লকার কারণের না? দেখুন আপনারা এর শুনছেন চাবি না তোমার কিন্তু। কাছে কি করে এলো? হ্যাঁ, দেখুন এইভাবে আপনারা ভেতরে আসতে পারেন না। দেখুন ম্যানেজার বাবু, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। ফ্রেডরিক্স, নিয়ে যাবেন নাকি? চলুন চলুন। যান আপনি প্লিজ। এতে আমারও অধিকার আছে। আর বেশি কিছু বলার দরকার নেই, সব জলের মতন পরিষ্কার, বুঝেছেন? দেখা যাক একবার কি আছে এর ভিতরে। ওহো, এতগুলো টাকা, সিডি। কম বেশি প্রায় 25 লাখ টাকা। এই করণ লয়ার ছিল নাকি বিজনেসম্যান? আমি নিজেকে ধরে রাখতে পারিনি। এত বড় একটা সুযোগ ছিল আমার সামনে, আমি লোভে পড়ে গেছিলাম। একদিন আমি করণ স্যারকে ফোনে কারোর সাথে নতুন উইলের ব্যাপারে কথা বলতে শুনেছিলাম। উনি বলছিলেন যে উনি নতুন উইলটা পড়িয়ে দেবেন আর চমন কুমারকেও মেরে ফেলবে। তার মানে করণ কারোর সঙ্গে উইলের ব্যাপারে ডিল করছিল। কে ছিল সে? জানি না কার কল ছিল, আমি তো শুধু করণ স্যারের আওয়াজটা শুনেছিলাম। তুমি বলছো যে তুমি করণকে ফোনে কথা বলতে শুনেছো যে ও নতুন উইলটাকে জ্বালিয়ে দিতে চায়, কিন্তু উইলের পোড়া অংশটা তো আমরা মৃত লোকটার স্টাডি রুম থেকে পেয়েছি। তাহলে এটা কিসের উইল? করণ স্যার একজন খুব স্মার্ট লয়ার ছিলেন। উনি চমন কুমারের উইলের কপি পুড়িয়ে দিয়েছিলেন শুধু নিজের ডিল পূরণ করার জন্য। আর পরে আসল কপি দেখিয়ে ও সেই ব্যক্তিকে ব্ল্যাকমেল করতে চাইছিল। আমি ভাবলাম যে আমিও হয়তো একটু টাকা কামাতে পারবো। আমি করণ স্যারের কাছে গেলাম ওনাকে এটাই বলতে যে আমি সব জানতে পেরে গেছি, কিন্তু করণ স্যার তো উল্টে আমাকেই ধমকাচ্ছিল। আমি হঠাৎই রেগে যাই আর শুট করে দিই। করণ চমনকে মারলো আর তুমি করণকে খুন করে দিলে, কিন্তু এখনো তার খোঁজ পাওয়া যায়নি যে এই সমস্ত প্ল্যানিং করেছিল আর 25 লাখ টাকাটা দিয়েছিল। ও, তাহলে এটাই হলো সেই উইল, এটাই ওনার নতুন উইল, যে কারণে আগুনটা লেগেছে। আগুন লেগেছে? স্যার, আগুন তো কোথাও লাগেনি। আরে ফ্রেডরিক স্যার এই কথাটা দিয়ে দুটো খুনের কথা বোঝাতে চাইছিলেন। হ্যাঁ ফ্রেডরিক্স, দুটো যে খুন হয়েছে সেটার ব্যাপারেই বলছিলাম। আমি তো কনফিউজ হয়ে গেছিলাম স্যার, তাই ভাবি আগুন লাগলো আর আমি জানতে পারলাম না। কোনো ব্যাপার না, এই উইলটা পড়ো। আমি চমন কুমার নিজের সজ্ঞানে এটা লিখে রেখে যাচ্ছি যে আমার সমস্ত টাকা, আমার সম্পত্তি। আরে স্যার, কি আছে? হ্যাঁ, এটা কি গন্ডগোল স্যার? মাই গড, এই ব্যাপার, এই কারণেই খুনগুলো হয়েছে। অভিজিৎ, এই সিডিটা চালিয়ে দেখো। এই সিডিটা সযত্নে লকারে লুকিয়ে রাখা হয়েছিল, এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে। মাই গড, কেউ ভাবতেই পারবে না যে এরকম ঘটনা ঘটতে পারে। অভিজিৎ, ওনার পরিবারের সবাইকে এখানে ডাকো। হ্যাঁ স্যার, এবার তো সবাইকে ডাকতেই হবে। এসিপি স্যার, আপনি আমাদের ডেকেছেন? আগে হ্যাঁ, এবারে আমি আপনাকে কিভাবে বোঝাবো খুনি কি কি না করেছে ওনার ওই নতুন উইলটা পাওয়ার জন্যে। আর যেই মুহূর্তে উইলটা পাওয়া গেছে। উইল পাওয়া গেছে? কি লেখা আছে উইলে? একটু তাড়াতাড়ি পড়ে শোনান না। পিসি চুপ করো, নিকুচি করেছে ওই উইলের। খুনের কোনো খবর পেয়েছেন কি? স্যার, অদ্ভুত ফ্যামিলি একটা। বাবা 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 বাবা, কত শুধরে গেছিস তুই।
আজ যদি দাদা বেঁচে থাকতো কত খুশি হতো, তাই না বৌদি? প্লিজ প্রাচী, ঠিকই তো বলছে ও। আর এমনিতেও অনেক দিন থেকে আমাদের বংশে খারাপ দিন চলছে। আমি এখন এসব শেষ করতে চাই। এসিপি স্যার উইলে যাই লিখেছে, ভালো মন্দ আপনি পড়ুন। ঠিক আছে। না অভিজিৎ, তুমি বরং পড়ো। আমি? হ্যাঁ তুমি পড়ো, এতে যা খারাপ খবর আছে আমি পড়তে পারবো না। এবার ডিউটি তো করতেই হবে, আমি পড়ে দিচ্ছি। আমি চমন কুমার নিজের সজ্ঞানে নিজের সমস্ত প্রপার্টি, ক্যাশ, অ্যাসেটস, কার নামে? নিজের সমস্ত সম্পত্তি আমার মেয়ে ডায়নার নামে করে দিচ্ছি। হোয়াট? ডায়না? এটা আপনি কি বলছেন বৌদি? এসব কি হচ্ছে? আমি 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 কিছু বলছি না, এটা তো চমন কুমার বাবু নিজে লিখেছেন। বাবার মাথা খারাপ হয়ে গেছিল নাকি? আর এই ডায়না বাবার মেয়ে, এসব কি মা? ক্রিশ প্লিজ, বাবার সম্বন্ধে সমস্ত কথা বলবে না। আর তাছাড়া ও তো আর বেঁচে নেই। কিন্তু উনি যদি ডায়নাকে নিজের মেয়ে মনে করে ওকে সব সম্পত্তি দিয়ে যান, তাহলে এসিপি স্যার আমি এতে রাজি। এসব কি বলছো তুমি মা? এখন আমাদের কি হবে? চুপ করো ক্রিশ, আর এ ব্যাপারে কোনো কথা হবে না। এসিপি স্যার, উইলে যেটা লেখা আছে সেটাই সই। আপনি শুধু একটাই উপকার করুন, আমার স্বামীর খুনিকে ধরে দিন। মালবিকা দেবী, আমি আপনাকে কথা দিচ্ছি যে খুনি খুব শিগগিরই ধরা পড়বে। চলো এখান থেকে। আজ অব্দি তো দাদা বৌদির সামনে হাত পাততে হয়েছিল, এখন জানি না আর কার কার সামনে হাত পাততে হবে। উফ, এবার কি হবে স্যার? সেটাই হবে যেটা ওপরওয়ালা দিতে চান। এত রাতে কে এলো? আপনি আপনি এখানে এই সময়? আপনি আমাকে এভাবে কেন দেখছেন? আমার কাছে কিচ্ছু নেই। আচ্ছা, তুমিই তাহলে ওর মেয়ে। আমি যদি আগে থাকতে জানতাম তাহলে তো সমস্যাই হতো না, আমি তোমাকে আগেই মেরে ফেলতাম। এ আপনি কি করছেন? এতে আমার কি দোষ আছে? সমস্ত দোষ তোমারই। আমি তো আপনার মেয়ের মতো। আমার কোনো মেয়ে নেই, আমার একটাই ছেলে, আর সেই একমাত্র সব সম্পত্তি পাবে। বা মালবিকা দেবী, সিআইডি? সিআইডি এখানে? তার মানে হলো এটা আপনাদের প্ল্যান ছিল আমাকে এখানে আনার? কেন প্ল্যানিং শুধু আপনিই করতে পারেন? হ্যাঁ, যদিও আপনার বুদ্ধির জবাব নেই। ভীষণ ট্যালেন্টেড তো আপনি, খুব ভালোই অ্যাক্টিং করেন। সব এর জন্য হয়েছে, ওই আমাদের বংশটা শেষ করে দিয়েছে। পার্টি রাতে তো চমন কুমারের শুধু বডির মৃত্যু হয়েছিল, ভিতর থেকে তো উনি অনেক আগেই মারা গেছিলেন। ওনাকে আপনার প্ল্যানিং নয়, আপনার বিশ্বাসঘাতকতা মেরে দিয়েছিল। আমি চমন কুমার, সম্পূর্ণ সজ্ঞানে আমি আমার বয়ান দিচ্ছি। আমার মনে হচ্ছে যে কেউ আমাকে মারতে চাইছে, এই জন্য আমি আমার স্টেটমেন্ট রেকর্ড করছি। আমার স্ত্রী আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এত বড় একটা মিথ্যে, যে ছেলেকে আমি 24 বছর ধরে লালন পালন করেছি, আজকে জানতে পারলাম ও আমার ছেলেই নয়। কিন্তু আমি আমার এত পরিশ্রমের রোজগারকে কোনো বেইমানের হাতে যেতে দেব না। আমার সমস্ত প্রপার্টি, ক্যাশ, ইনভেস্টমেন্ট আমার ছোট বোন প্রাচী পাবে। তাহলে আপনারা আমাকে উইলের ব্যাপারে মিথ্যে বলেছেন?
আপনার আসল রূপটা সামনে আনার জন্য। আপনার নতুন উইল অনুযায়ী সবকিছু প্রাচীরই অধিকারে থাকবে। আর আপনি তো জেলে যাবেনই, আর আপনার ছেলে ক্রিশ এসে দাঁড়াবে রাস্তায়। এটা কখনো হতে পারে না। কেউ যদি এক পাও নড়েছেন, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, ওকে আমি মেরে ফেলবো। আমি যা কিছু করতে পারি। দেখুন, আপনারা সরে যান, অফিসার সরে যান। ছাড়ুন ওকে প্লিজ। আমি মেরে ফেলতে পারি, আমি ওকে মেরে ফেলতে পারি, বললাম তা। মাই গড, এত ধোঁয়া কোথা দিয়ে এলো? মালবিকা দেবী, মালবিকা দেবী সামনে আসুন। মালবিকা দেবী এখানে আশেপাশে কোথাও আছে, ভালো করে খুঁজো। মালবিকা দেবী, ওই যে ব্যাস ব্যাস মালবিকা দেবী, প্রচুর পালিয়েছেন আপনি, এবার বিশ্রাম নেবার সময় হয়ে গেছে। আমি কোথায় আছি? ফ্রেডি, গুড জব ফ্রেডি। কে ফ্রেডি? আরে এই আওয়াজটা তো খুব চেনা চেনা লাগছে। এটা তোমার আঙ্কেলের আওয়াজ। আঙ্কেল? কে আঙ্কেল? এ গেছে। ফ্রেডি, ফ্রেডি এদিকে তাকাও। ফ্রেডি চলো। সাবধানে, ফ্রেডি তো নিজের কাজ করেই দিয়েছে, কিন্তু এবার আপনাকে বোধহয় সারাটা জীবন জেলে বসেই কাটাতে হবে।